নগদ প্রবাহ বিবরণীর আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করব। আজকের ক্লাসে আমরা করব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী তিনটি ভাগে করা হয়: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। এই তিনটি ভাগের মধ্যে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ জটিল হয়ে থাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। পরিচালন কার্যক্রম দুইটি পদ্ধতিতে করা যায়, একটি হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটি পরোক্ষ পদ্ধতি। আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরোক্ষ পদ্ধতি। সাধারণত এইচএসসি সিলেবাসের দেখা যাবে ৯৮% প্রশ্নই পরোক্ষ পদ্ধতি থেকে আসে। তো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ আমরা কিভাবে নির্ণয় করি সেটা বোঝার জন্য প্রথমে আমাদের পরিচালন কার্যক্রম কি সেটা বোঝা দরকার। পরিচালন কার্যক্রম বলতে আমরা কি বুঝি? একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার সাথে যত কাজ জড়িত সবই পরিচালন কার্যক্রম। সো কাজগুলো কি কি? পণ্য বিক্রি করা, পণ্য ক্রয় করা, কর্মচারীদের বেতন প্রদান করা, ভাড়া, বীমা, মজুরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সব কাজ পরিচালন কার্যক্রম। এই কাজগুলোর মাধ্যমে আমি কত টাকা নগদ আসলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে বা কত টাকা চলে গেল সেটাই হলো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। ধরে নিই একটা ছোট ব্যবসায় প্রতিষ্ঠান, পান বিক্রেতা হতে পারে। তার ব্যবসায় দুটোই কাজ, পণ্য ক্রয় করা, বিক্রয় করা। সো একজন পান বিক্রেতা 10 টাকায় 10 টাকার পান ক্রয় করলো। ক্রয় করে সে দেখা গেল পানগুলো 20 টাকায় বিক্রয় করলো। হুম, আর এই যে কাজটা করলো সে, তার ফলে তার মুনাফা হলো 10 টাকা। কিভাবে? সে বিক্রি করলো 20 টাকায়, ক্রয় ছিল 10 টাকা, তাহলে তার মুনাফা 10 টাকা। এখন আমি যদি প্রশ্ন করি তার পরিচালন কার্যক্রম হতে নিট নগদ কত টাকা আসলো, আমি তো বলতে পারি 10 টাকা আসলো। সে 10 টাকার পান ক্রয় করলো, 20 টাকায় বিক্রি করলো, তার নিট 10 টাকা আসলো। তার মানে আমরা বলতে পারি যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের নিট মুনাফাই হলো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় সূত্রের প্রথমেই চলে আসে কে? নিট মুনাফা। এখন কথা হলো, যদি এই প্রতিষ্ঠানটা 10 টাকার পণ্য বাকিতে ক্রয় করত এবং 20 টাকায় বাকিতে বিক্রি করত, তাহলেও তো তার মুনাফা 10 টাকাই হতো। আমি বাকিতে 10 টাকার পণ্য কিনলাম, সেটা বাকিতেই 20 টাকায় বিক্রি করলাম, আমার মুনাফা 10 টাকা হইলো। কিন্তু আমার কি নিট নগদ প্রবাহ 10 টাকা হলো? আমি কি 10 টাকা পাইছি? না, আমি তো বাকিতে কিনছি, আমি বাকিতে বিক্রি করছি, আমি কোনো টাকা পাই নাই। এখানে নিট মুনাফা 10 টাকা হওয়ার পরও কিন্তু বাকিতে ক্রয় 10 টাকা, বাকিতে বিক্রয় 20 টাকা। নিট মুনাফা 10 টাকা। উপরে আমি নগদে ক্রয় করি 10 টাকায়, নগদে বিক্রি করি 10 টাকায়, মুনাফা 10 টাকা। নগদ প্রবাহ 10 টাকা। কিন্তু নিচে যখন বাকিতে ক্রয় করলাম, বাকিতে বিক্রয় করলাম, তখন নগদ প্রবাহ কত টাকা হবে? আমার তো কোনো টাকা আসেও নাই, আমার কাছ থেকে কোনো টাকা যায়ও নাই, নগদ প্রবাহ 0 টাকা। ক্লিয়ার? দুইটা ক্ষেত্রেই নিট মুনাফা 10 টাকা হলে নগদ প্রবাহ ভিন্ন হওয়ার কারণ কি? দ্বিতীয়টায় আমার অনগদ লেনদেন ছিল। সো যখন একটা প্রতিষ্ঠানে অনগদ লেনদেন থাকবে তখন নিট মুনাফা আর নগদ প্রবাহ সমান হবে না। যদি অনগদ লেনদেন না থাকতো তাহলে কি নিট মুনাফা আর
নগদ প্রবাহ একই সমান হতো। এখন আমরা পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট মুনাফা নির্ণয় করতেছি, সরি, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতেছি। তো আমরা এটা কিভাবে শুরু করব? নিট মুনাফা থেকে, কারণ একটা প্রতিষ্ঠান অর্থ ইনকাম করে মুনাফার মাধ্যমেই। কিন্তু নিট মুনাফা পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহের সমান হবে না কেন? কারণ এখানে অনেক অনগদ ব্যয় আছে, অনগদ আয় আছে, যেটা আমরা নগদে করি নাই, যার ফলে আমাদের টাকা যায় নাই, টাকা আসেও নাই। এরকম কিছু ব্যয় কি কি? অবচয়, অবলোপন, কুঋণ, প্রদত্ত বার্তা, এগুলা অনগদ ব্যয়। এই অনগদ ব্যয়ের ফলে আমার নগদ টাকা যায় না, চলে যায় না এই ব্যবসায় প্রতিষ্ঠান থেকে। কিন্তু আমরা নিট মুনাফা নির্ণয়ের সময় মাইনাস করছি অনগদ ব্যয়গুলো। তো এটা এখন কি করব? যোগ করে দিব। আগে বিয়োগ করেছি, নিট মুনাফাকে কমায় দিছে, কিন্তু নগদ টাকা তো যায় নাই। তাহলে নগদ টাকা আমার কাছে বেশি আছে, এজন্য আমি যোগ করব। সেম ভাবে অনগদ আয় আমার নিট মুনাফাকে বাড়াইছে, কিন্তু এর ফলে তো আমি টাকা পাই নাই, আমার টাকা বাড়ে নাই। এখানে সবকিছু নগদ টাকার হিসাব, এজন্য অনগদ আয়গুলো আমি বাদ দিয়ে দিব। সাধারণত আমাদের পরীক্ষায় অনগদ আয় থাকে না। অনগদ আয় কি হইতে পারে? প্রাপ্ত বাট্রা। প্রাপ্ত বাট্রা কি? আমার কাছ থেকে কেউ টাকা পাইতো, আমি কম টাকা দিছি, সে বলছে আর টাকা দেওয়া লাগবে না, যে টাকাটা দেওয়া লাগবে না সেটা হলো প্রাপ্ত বাট্রা। এটা আমার আয় হইছে, কিন্তু এটা তো আর নগদ টাকা আমি পাই নাই, সে তো আমাকে নগদ টাকা দেয় নাই। সেম ভাবে উত্তোলনের সুদ, মালিক যে উত্তোলন করে, উত্তোলনের সুদ কখনোই মালিক আমাকে দিবে না, কিন্তু এটা কিন্তু আমরা আয়ের মধ্যে লিখি, বাট অনগদ আয়টা আসে না। অনগদ ব্যয় অবচয়, যন্ত্রপাতির অবচয় হয়, সুনামের অবলোপন হয়, কুঋণ, দেনাদার আমাদের টাকা দিবে না, প্রদত্ত বার্তা, আমরা বার্তা প্রদান করছি দেনাদারকে, এই জিনিসগুলো কখনোই নগদে হয় না, এর ফলে কখনো কিন্তু টাকা যায় না। এজন্যই অনগদ ব্যয়গুলো যোগ হবে। সো নিট মুনাফা যোগ অনগদ ব্যয় মাইনাস অনগদ আয়। তারপরে সম্পদ বিক্রয়জনিত লাভ আমরা মাইনাস করব। কেন সম্পদ বিক্রয়জনিত লাভ মাইনাস করব কেন? আচ্ছা, সম্পদ বিক্রি করলে তো টাকা পাই, লাভটা তো নগদ টাকা পাইছি, কিন্তু কেন মাইনাস করতেছি? আমরা কি করতেছি? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়। পরিচালন কার্যক্রম, ব্যবসায় পরিচালনার সাথে যে কাজগুলো জড়িত। সম্পদ বিক্রি কি একটা ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালন কাজ? সম্পদ, এটা কি দৈনন্দিন কাজের মধ্যে পড়ে? না। সম্পদ বিক্রি করা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ না, এটা ব্যবসায়ের পরিচালন কাজ না, এটা বিনিয়োগ কাজ। সম্পদ সংক্রান্ত সবকিছুই বিনিয়োগ কার্যক্রম। কিন্তু আমরা নিট মুনাফা নির্ণয়ের সময় এই লাভটা যোগ করেছিলাম। যখন আমরা বিশদ বিবরণী করছি, নিট মুনাফা নির্ণয় করছি, তখন আমরা কি করছি? সম্পদ বিক্রিজনিত লাভ যোগ করছি। অনেকেই প্রশ্ন করে যে সম্পদ বিক্রিজনিত লাভ মাইনাস হবে কেন? ক্ষতি মাইনাস হবে, লাভ তো যোগ হওয়ার কথা। কিন্তু না, আমরা এখানে কি বের করতেছি? পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, আমরা কিন্তু নিট মুনাফা বের করতেছি না। আমরা নিট মুনাফা বের করার সময় সম্পদ বিক্রিজনিত লাভ যোগ করে নিট মুনাফা বের করছি, নিট মুনাফার মধ্যে সম্পদ বিক্রিজনিত লাভ অন্তর্ভুক্ত আছে, কিন্তু এটা পরিচালন কার্যক্রম না, এজন্য এটাকে বাদ দিয়ে দিতেছি নিট মুনাফা থেকে। বাকিটা আমার পরিচালন কার্যক্রম। সেম ভাবে সম্পদ বিক্রিজনিত ক্ষতি নিট মুনাফা বের করার সময় মাইনাস করেছিলাম, কিন্তু এটা তো পরিচালন কার্যক্রম না, বিনিয়োগ কার্যক্রম। সো এটা পরিচালন কার্যক্রমে নিট মুনাফার সাথে যোগ করতেছি। নিট মুনাফার সাথে কেন যোগ করতেছি? আগে মাইনাস করছি, এখন যোগ করব, কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমার শুধুমাত্র পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা রয়ে যাবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, চলতি সম্পদ ও চলতি দায়। চলতি সম্পদ হ্রাস পেলে আমরা সেটা যোগ করব, আর চলতি সম্পদ বৃদ্ধি পেলে আমরা মাইনাস করব। কেন? ধরে নিই বাকিতে বিক্রি করছি, বাকিতে বিক্রি করলে আমাদের আয় বাড়ে। বিক্রি করছি, আয় তো বাড়বেই, যে কোনো ভাবে বিক্রি করলে, চেকে বিক্রি করি, ব্যাংক নগদে বিক্রি করি, বাকিতে বিক্রি করি, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করি, বিক্রি করলে আয় বাড়বেই, নিট মুনাফা বাড়লো। কিন্তু বাকিতে বিক্রির ফলে নগদ টাকা পেলাম না, নিট মুনাফা বাড়লো, নগদ টাকা পেলাম না। আর বাকিতে বিক্রির ফলে কি হয়? দেনাদার বৃদ্ধি পায়। দেনাদার একটা চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পাইলো, চলতি সম্পদ বৃদ্ধির ফলে আয় বৃদ্ধি পাইলো, কিন্তু নগদ টাকা তো বাড়ে নাই। চলতি সম্পদ বৃদ্ধি পাইছে, দেনাদার বৃদ্ধি পাইছে বাকিতে বৃদ্ধি বিক্রয়ের ফলে। তো চলতি সম্পদ বৃদ্ধি পাইলে নগদ টাকা বাড়ে না,
এজন্য এটা মাইনাস। মাইনাস চলতি সম্পদ বৃদ্ধি যোগ চলতি সম্পদ হ্রাস। সহজে মনে রাখবো, চলতি সম্পদের বেলায় উল্টা হবে, চলতি দায়ের বেলায় সেম হবে। কিভাবে? চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস, চলতি দায় হ্রাস পেলে মাইনাস। আমরা জানি বৃদ্ধি মানে প্লাস, হ্রাস মানে মাইনাস। তো চলতি দায়ের বেলায় সেম হবে, চলতি দায় হ্রাস মাইনাস, চলতি দায় বৃদ্ধি প্লাস। কিন্তু চলতি সম্পদের বেলায় উল্টা হবে। আমরা জানি বৃদ্ধি মানে কি প্লাস, কিন্তু চলতি সম্পদের বেলায় উল্টা হবে, চলতি সম্পদ বৃদ্ধি মাইনাস, চলতি সম্পদ হ্রাস, হ্রাস মানে মাইনাস, কিন্তু সম্পদের বেলায় উল্টা হবে প্লাস। সো আমাদের পরিচালন কার্যক্রমের সূত্রটা কঠিন কিন্তু না। আমরা প্রথমে নিট মুনাফা, তার সাথে অনগদ ব্যয়গুলো যোগ করব। অনগদ ব্যয় কি? অবচয়, অবলোপন, কুড়িন, প্রদত্ত মাত্রা। সম্পদ বিক্রিজনিত লাভ থাকলে মাইনাস করব, সম্পদ বিক্রিজনিত ক্ষতি থাকলে প্লাস করব। চলতি সম্পদ হ্রাস প্লাস, চলতি সম্পদ বৃদ্ধি মাইনাস, চলতি সম্পদের বেলায় উল্টা হবে, বৃদ্ধি মাইনাস হ্রাস প্লাস। আর চলতি দায়ের বেলায় সেম হবে, চলতি দায় হ্রাস মাইনাস, চলতি দায় বৃদ্ধি প্লাস। তো আমরা পেয়ে যাব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। এখানে বলে রাখা ভালো যে এই ভিডিওটা সম্পূর্ণ এইচএসসি সিলেবাসের জন্য তৈরি করা। প্রকৃতপক্ষে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের মধ্যে আরো অনেক কিছু আসতে পারে, বা আরেকটু প্যাটার্নটা ভিন্ন হবে, স্ট্রাকচার বা লেখার ধরন কিছুটা পাল্টাতে পারে, বাট এটা শুধুমাত্রই এইচএসসি সিলেবাসের জন্য করা। এখানে অনগদ আয়টা যদি আমি না দিতাম তাও হতো, অনগদ আয় আসলে একেবারেই এইচএসসি সিলেবাসে দেখাই যায় না। সো নিট মুনাফার সাথে অনগদ ব্যয় যোগ, সম্পদ বিক্রিজনিত লাভ মাইনাস, সম্পদ বিক্রিজনিত ক্ষতি প্লাস, চলতি সম্পদ উল্টা। উল্টা মানে কি? বৃদ্ধি পেলে মাইনাস, হ্রাস পেলে যোগ। আর চলতি দায় সেম, হ্রাস পেলে মাইনাস, বৃদ্ধি পেলে যোগ। তো এই ছিল আমাদের সূত্র। এখন আমরা অঙ্ক করে দেখব কিভাবে একটা অঙ্কে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে পারি। স্ক্রিনে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা আছে, নিচের তথ্যাবলী অর্পা কোম্পানির হিসাব বই থেকে গৃহীত। নিট মুনাফা আয় বিবরণী অনুযায়ী 2,75,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 25,000, প্রদেয় হিসাব হ্রাস 20,000, মজুত পণ্য হ্রাস 35,000, অবচয় খরচ 25,000, অপচয় খরচ 25,000, প্রদেয় খরচ হ্রাস 15,000, অগ্রিম খরচ বৃদ্ধি 5,000, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা যদি খ নাম্বার কোশ্চেনটা দেখি, দেখব পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে আমরা করি। তো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় আমরা একটু আগেই সূত্র দেখে আসছি। পরিচালন কার্যক্রম হতে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করব। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়ের প্রথমেই আমাদের আসবে কি? নিট মুনাফা। নিট মুনাফা, নিট মুনাফা আমার কোশ্চেনে দেওয়া আছে 2,75,000 টাকা। নিট মুনাফা সাধারণত কোশ্চেনে দেওয়া থাকবে না, দেওয়া থাকবে, নিট মুনাফা সাধারণত কোশ্চেনে দেওয়া থাকবে। যদি না থাকে আমরা নিট মুনাফা কিন্তু বের করে নিতে পারবো। কিভাবে নিট মুনাফা বের করা যায় তার জন্য আমার অন্য একটি ভিডিও আছে, তা আমরা ডিসক্রিপশন লিংকই দেওয়া থাকবে। তো নিট মুনাফার পর আমাদের কিছু সমন্বয় আছে। সমন্বয়ের মধ্যে কি? অনগদ ব্যয়গুলো আমরা যোগ করব, সম্পদ বিক্রিজনিত লাভ বাদ দিব, ক্ষতি যোগ করব, চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস, চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস, চলতি দায় হ্রাস পেলে মাইনাস, চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস। এই কয়টি সমন্বয়। তো আমরা দেখি এক একটা করে। ফার্স্ট হলো দেওয়া আছে আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পাইছে, চলতি সম্পদ বৃদ্ধি পাইলে আমরা কি করব? নগদ প্রবাহ বিবরণীতে মাইনাস করব। মাইনাস চলতি সম্পদ বৃদ্ধি কি? প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি।
প্রাপ্য হিসাব বৃদ্ধি কত টাকা? 25,000। চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদের বেলায় বিপরীত হবে, মানে মাইনাস হবে 25,000। এরপরে কি আছে? প্রাপ্য হিসাব বৃদ্ধির পর প্রদেয় হিসাব হ্রাস। প্রদেয় হিসাব কি? চলতি দায়। চলতি দায় হ্রাস। দায়ের বেলায় সেম টু সেম হবে, মানে হ্রাস মাইনাস। প্রদেয় হিসাব হ্রাস। প্রদেয় হিসাব হ্রাস কত টাকা? 20,000 টাকা। আমরা মাইনাস গুলো ব্র্যাকেট দিয়ে দিব। তারপরে কি আছে? মজুদ পণ্য হ্রাস। মজুদ পণ্য হ্রাস কি? চলতি সম্পদ। সম্পদের বেলায় উল্টা, হ্রাস প্লাস হবে, প্লাস মজুদ পণ্য হ্রাস। মজুদ পণ্য হ্রাস কত? 35,000 টাকা। তারপরে অবচয় খরচ। অবচয় খরচ কি? অনগদ ব্যয়। অনগদ ব্যয়গুলো কি হবে? প্লাস হবে, প্লাস অবচয় খরচ। অবচয় খরচ কত টাকা দেওয়া? 25,000। অবচয় খরচের পর আছে আবার প্রদেয় খরচ হ্রাস। প্রদেয় খরচ কি? প্রদেয় মানে চলতি দায়। চলতি দায় হ্রাস মাইনাস হবে। খরচের বেলায় দায়ের বেলায় সেম। প্রদেয় খরচ হ্রাস কত? 15,000 টাকা মাইনাস। ওকে, তারপর আছে কি? অগ্রিম খরচ বৃদ্ধি। অগ্রিম ব্যয় হলো চলতি সম্পদ। চলতি সম্পদ বৃদ্ধি মানে মাইনাস হবে, মাইনাস অগ্রিম খরচ বৃদ্ধি। অগ্রিম খরচ বৃদ্ধি কত? 5,000 টাকা মাইনাস হবে। তারপরে আছে কি? আসবাবপত্র ক্রয়। আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে আসবাবপত্র ক্রয়, সম্পদ ক্রয়ের কোনো সূত্র ছিল না। ছিল কি? সম্পদ বিক্রয়জনিত লাভ মাইনাস সম্পদ বিক্রয়জনিত ক্ষতি প্লাস। তো আসবাবপত্র ক্রয় পরিচালন কার্যক্রমে আসবে না। পুরাতন আসবাবপত্র বিক্রয়, আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে বিক্রয়ও ছিল না। ছিল কি? বিক্রয়জনিত লাভ বা বিক্রয়জনিত ক্ষতি। যদি বিক্রয় এখানে থাকতো পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, তাহলে আসতো, বিক্রয় আসবে না। দালান সম্প্রসারণ আসবে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় আসবে না। অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ, তাও আসবে না। প্রদত্ত ঋণের আসল টাকা আদায়, এগুলার কিছুই আসবে না। নতুন শেয়ার ইস্যু, তাও আসবে না। লভ্যাংশ প্রদান, বন্ড পরিশোধ, কোনোটাই আসবে না। আসবে কি? শুধু নিট মুনাফা, তার সাথে অনগদ ব্যয়গুলা যোগ, সম্পদ বিক্রয়জনিত লাভ মাইনাস সম্পদ বিক্রয়জনিত ক্ষতি প্লাস চলতি সম্পদ চলতি দায় হ্রাস বৃদ্ধি। এছাড়া আর কিছুই আসবে না। তাহলে আমার অঙ্ক মোটামুটি শেষ বলা যায়। এখন আমি যোগ বিয়োগ করে দিলেই পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ পেয়ে যাব। সো এগুলা যোগ বিয়োগ করলে 2,75,000 থেকে 25 বাদ 2,50,000, সেইখান থেকে 20,000 বাদ 2,50,000, 2,30,000, 30-এর সাথে 35,000 যোগ 2,65,000, 2,65,000, 70, 2,90,000, 2,90,000 থেকে 20 বাদ 2,70,000 অ্যান্সার, 2,70,000। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারছি পরিচালন কার্যক্রম থেকে কিভাবে নিট নগদ প্রবাহ নির্ণয় করব। এখন আরেকটা অঙ্ক দেখা যাক। আগের অঙ্কটাকে আগের অঙ্কটাতে আমাদের সবকিছু দেওয়াই ছিল স্পষ্টভাবে একেবারে, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু আগের মতো দেওয়া নাই। এই অঙ্কটাতে কি দেওয়া আছে? একটা বিশদায় বিবরণী দেওয়া আছে। বিশদায় বিবরণীর মধ্যে বিক্রয় 30 লক্ষ টাকা মাইনাস খরচ সমূহ, পরিচালন খরচ অবচয় ব্যতীত 20 লাখ টাকা, যন্ত্রপাতির অবচয় 1,90,000, সুদ খরচ 1,40,000, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি 75, বিয়োগ টিয়োগ করে নিট মুনাফা 5,95,000।
তারপর কি দেওয়া আছে, কিছু চলতি সম্পদ, স্থায়ী সম্পদ দায় দেওয়া আছে 2টা সালের, 2015 সালের, 2016 সালের। তো আমাদের যদি এই ধরনের একটা অঙ্ক দেওয়া থাকে, আগের অঙ্কটায় প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব হ্রাস, এগুলো স্পেসিফিক ভাবে দেওয়া ছিল, এখানে দেওয়া নাই। যখন আমাকে এইরকম 2টা সালের অঙ্ক দিবে, তখন আমাদের প্রথম কাজটা হবে চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি বের করে নেওয়া। চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি আমি কিভাবে বের করব? বড় সালের অ্যামাউন্ট থেকে ছোট সালের অ্যামাউন্টটা বাদ দিব। যেমন এখানে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বড় সাল মানে কি 2016 সাল, আর ছোট সাল 2015 সাল। তো 16 সালের অ্যামাউন্ট থেকে 15 সালের অ্যামাউন্টটা বাদ দিব। প্রাপ্য হিসাব 16 সালে 3,50,000 থেকে 3,10,000 বাদ দিলে 40,000 বৃদ্ধি। প্লাস আসছে আমার প্লাস ফিগার। তারপরে মজুদ পণ্য 1 লাখ থেকে 80,000 বাদ দিলে 20,000 বৃদ্ধি। নেক্সট প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 1,80,000 থেকে 1,50,000 বাদ দিলে 30,000 বৃদ্ধি। প্রদেয় খরচ 60 থেকে 70 বাদ দিলে, 60 থেকে 70 বাদ, বড় সাল থেকে ছোট সাল বাদ, বাদ দিলে -10,000, এটা হ্রাস। ওকে, সো এইভাবে চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো বাদ দিয়ে আমি বের করে নিব। এরপরে আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি কিন্তু চলতি সম্পদ না, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, এটা বাদ দিয়ে বের করার আমার কোনো দরকার নেই। ওকে, সো আমার প্রথমে যে অঙ্কটা আমরা করলাম সেখানে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি সব স্পেসিফিক কত টাকা বলে দেওয়া ছিল, আর এই অঙ্কটাতে 2টা সালের অ্যামাউন্ট দেওয়া, সেক্ষেত্রে আমরা নিজেরা যোগ বিয়োগ করে বের করে নিব। তো এখন আমরা অঙ্কটা করি। আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে নিট নগদ প্রবাহ নির্ণয় শুরু হবে কি দ্বারা? নিট মুনাফা দ্বারা। নিট মুনাফা। নিট মুনাফা কত টাকা দেওয়া আছে? নিট মুনাফা দেওয়া আছে 5,95,000 টাকা। 5,95,000। 5,95,000 টাকা। নিট মুনাফার সাথে আমরা কি করব? একেবারে ফার্স্টে থেকে দেখে আসবো কি কি আছে। বিক্রয়, বিক্রয় কোনো কাজ নেই আমাদের। পরিচালন খরচ, অবচয় ব্যয় লাগবে না। যন্ত্রপাতির অবচয় খরচ, হ্যাঁ অবচয় খরচ আমার লাগবে। অবচয় খরচ কি? অনগদ ব্যয়। অনগদ ব্যয় কি হবে? যোগ হবে। যোগ অবচয়। অবচয় কত টাকা? 1,90,000 টাকা। ওকে, তারপরে আছে কি সুদ খরচ লাগবে না। যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, এটা কিন্তু লাগবে। ক্ষতি কি হবে? যোগ করব। যোগ যন্ত্রপাতি বিক্রয় এর ক্ষতি। যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি 75,000 টাকা। ওকে, তারপরে নিট মুনাফা লিখছি আমরা। এরপরে প্রাপ্য হিসাব বৃদ্ধি। সম্পদের বেলায় কি হবে? উল্টা হবে, বৃদ্ধি হলে মাইনাস। মাইনাস প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি কত টাকা? 40,000। এটা মাইনাস, সব ব্র্যাকেট দিয়ে নিব আমরা। 40,000। তারপরে মজুদ পণ্য চলতি সম্পদ, এটাও বৃদ্ধি, তাহলে মাইনাস। মজুদ পণ্য বৃদ্ধি। মজুদ পণ্য বৃদ্ধি 20,000, মাইনাস হবে।
তারপরে প্রদেয় হিসাব কি দায়, চলতি দায় বৃদ্ধি, এটা যোগ, দায়ের বেলায় সেম হয়। প্রদেয় হিসাব বৃদ্ধি 30,000। নেক্সট প্রদেয় খরচ ও দায় হ্রাস সেম হবে মাইনাস, প্রদেয় খরচ হ্রাস, প্রদেয় খরচ হ্রাস 10,000। তারপরে যন্ত্রপাতি লাগবে না আমাদের কোনো কাজে। এরপর সমন্বয়ের মধ্যে বলা আছে 1,50,000 টাকা মূল্যের যন্ত্রপাতি 75,000 টাকা ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। অলরেডি আমরা লিখে ফেলছি যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি 75,000, তাহলে আমাদের এখন আর লেখা লাগবে না। কোশ্চেনে আর কিছু নাই, তাহলে আমাদের পরিচালন কার্যক্রম শেষ। এখন আমরা যোগ বিয়োগ করে দিব। তো যোগ বিয়োগ করলে হবে কত? 5,95,000 থেকে 1,90,000 বাদ। $5,95,000 মাইনাস 1,00,000, সরি মাইনাস না তো, প্লাস 1,90,000 প্লাস 75,000 মাইনাস 40,000 মাইনাস 20,000 প্লাস 30,000 মাইনাস 10,000 ইকুয়াল 8,20,000। ওকে, আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। এখন আর একটা অঙ্ক দেখা যাক। এই অঙ্কটাতে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে। একেবারে প্রথম অঙ্কটার মতো আমাকে সবকিছু রাজবৃত্তি দিয়ে দেয় নাই, 2টা সালের তথ্য দেওয়া আছে। তো 2টা সালের তথ্য দেওয়া থাকলে আমি ফার্স্টে কি করব? চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস-বৃদ্ধির পরিমাণ নির্ণয় করে নিব। সো চলতি সম্পদ চলতি দায়ের মধ্যে আমার হাতে নগদ, এটা কিন্তু নির্ণয় করা লাগবে না। পরিচালন কার্যক্রমের মধ্যে চলতি সম্পদ হ্রাস-বৃদ্ধি আসবে, কিন্তু হাতে নগদ আসবে না। হাতে নগদের হ্রাস-বৃদ্ধি পরিচালন কার্যক্রমে কোনো দরকার নাই। আমরা চলতি সম্পদ হ্রাস-বৃদ্ধি লিখব, মনে রাখবো কখনোই হাতে নগদের হ্রাস-বৃদ্ধি আমরা পরিচালন কার্যক্রমে লিখব না। সো এরপরে আছে আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব থেকে করা যাক। আমাদের নিয়মটা কি? আমরা সবসময় বড় সাল থেকে ছোট সালটা বাদ দিব। বড় সাল মানে কি? 2015, ছোট সাল 2014, তাহলে 2015 টাকা থেকে 2014 টাকা বাদ দিব। 2015 প্রাপ্য হিসাব 20,000, 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000। বড় সাল থেকে ছোট সালটা বাদ দিব, 10,000। 20 থেকে 10 মাইনাস 10,000 প্লাস, তারপরে 15,700 থেকে 15,000 বাদ 700 প্লাস মজুদ পণ্য। ভূমি লাগবে না, দালান কোঠা লাগবে না, মেশিনারি লাগবে না, অবচয় সঞ্চিতি লাগবে। আমাদের কোশ্চেনে যদি অবচয় না দেওয়া থাকে, আমরা কিভাবে অবচয় বের করতে পারি সেটার একটা ভিডিও আছে, ডেসক্রিপশন লিংকে আমি দিয়ে দিব, আমরা দেখে নিব। তো এখানে আমাকে অবচয় বের করে নিতে হবে আলাদাভাবে। প্যাটেন্ট, প্যাটেন্ট অস্পর্শনীয় সম্পদ। প্যাটেন্টের বেলায় আমি যদি একটু খেয়াল করি দেখব 2015 সালে আসছে 900,
2014 সালে ছিল 1000, 2014 সালে ছিল 1000, 2015 সালে গিয়ে 100 কমে গেছে। যে কোনো অস্পর্শনীয় সম্পদ যদি কমে যায় তার মানে তার অবলোপন হয়েছে। আর অবলোপন কিন্তু একটি অনগদ ব্যয়। অনগদ ব্যয় পরিচালন কার্যক্রমে যোগ হয়। প্যাটেন্টের অবলোপন কত টাকা? 100 টাকা। 2014 সালে ছিল 1000, 2015 সালে 100 টাকা কমে গেছে 900, এই 100 টাকা অবলোপন হয়েছে। এরপরে চলতি দায় 2015 সালে ছিল 32,000, এখন 30,000, মাইনাস করলে 2,000 টাকা বৃদ্ধি। পদেয় বন্ড কিন্তু চলতি দায় না, আমার কোনো কাজে লাগবে না, তাহলে পদেয় বন্ড চলতি দায় না। বন্ড অবহার কিন্তু একটা অস্পর্শনীয় অলিক সম্পদ। তো আমরা যেমন প্যাটেন্টের অবলোপন বের করলাম, সেম ভাবে বন্ড অবহারেরও অবলোপন বের করতে হবে। যে কোনো অবহার অলিক সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। সো অলিক সম্পদ, অস্পর্শনীয় সম্পদের আমার যদি টাকাটা কমে যায় তার মানে অবলোপন হবে। অবলোপন কত টাকা? 2014 সালে ছিল 2,000 টাকা, 2015 সালে 1800 টাকা, 200 টাকা কমে গেছে, তাহলে 200 টাকা অবলোপন। শেয়ার মূলধন লাগবে না, প্রস্তাবিত লভ্যাংশ লাগবে না কোনো কাজে। একটু যদি সমন্বয়গুলো পড়ি, চলতি বছরের নিট আয় 10,000 দেওয়া আছে, 1,400 টাকায় দালান কোঠা বিক্রয় করা হয়েছে যার ক্রয় মূল্য 4,000 টাকা, বই মূল্য 1,000 টাকা। এই অঙ্কটাতে আমাদের দালান কোঠা বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করে নিব। আমরা যদি দালান কোঠা বা যে কোনো সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি কিভাবে বের করে না পারি, ডেসক্রিপশনে আমার অন্য একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবো। ওকে, সো এই অঙ্কে আমার দুটো জিনিস এক্সট্রা বের করতে হবে। এক হলো দালান কোঠা বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। দালান কোঠা আমি 1400 টাকায় বিক্রি করছি, দালান কোঠার বর্তমান মূল্য ছিল 3,000 টাকা, না 1,000 টাকা, সরি, বই মূল্য 1,000 টাকা। বই মূল্য মানে বর্তমান মূল্য। দালান কোঠার বর্তমান মূল্য আছে 1,000 টাকা, বিক্রি করছি 1400 টাকায়, তাহলে 400 টাকা লাভ হয়েছে। দালান কোঠা বিক্রয়জনিত লাভ 400, লাভ 400। আমার দালান কোঠা বিক্রি করছি 1400 টাকায়, দালান কোঠার বর্তমান মূল্য 1,000 টাকা, তাহলে লাভ 400 টাকা। ওকে, আরেকটা জিনিস বের করা লাগবে, অবচয়। চলতি বছরের অবচয়। চলতি বছরের অবচয় বের করার সূত্র কি? অবচয় খরচ বের করার জন্য প্রথমে আমরা বিক্রিত সম্পত্তির পুঞ্জীভূত অবচয় বের করে নিই। এখানে আমরা দালান কোঠা বিক্রি করেছিলাম, ওই দালান কোঠা যেটা বিক্রি করলাম তার পুঞ্জীভূত অবচয় কত হয়েছিল, এটা ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে অবচয় বের করা, আমরা অবশ্যই এটা দেখে নিয়ে আসবো। আমরা দালান কোঠার বর্তমান মূল্য ছিল 1,000 টাকা, যখন কিনেছিলাম তখন মূল্য ছিল 4,000 টাকা। 4,000 টাকায় কিনি, বর্তমানে 1,000 টাকা মূল্য আছে, তাহলে বাকি 3,000 টাকা গেল কই? বাকি 3,000 টাকা হলো বিক্রিত দালান কোঠার পুঞ্জীভূত অবচয়। 3,000 যেটা বিক্রি করেছি তার পুঞ্জীভূত অবচয়, তার সাথে যোগ করব বর্তমানে অবচয় আছে বা পুঞ্জীভূত অবচয় আছে কত বর্তমানে। বর্তমানে পুঞ্জীভূত অবচয় আছে 2,800, বাদ দিব আগে পুঞ্জীভূত অবচয় ছিল কত, মানে ছোট সালের পুঞ্জীভূত অবচয় 5,000, বাদ দিলে পাবো 800 টাকা। সো চলতি বছর অবচয় 800 টাকা। কিভাবে বের করলাম? যে একটা সম্পদ বিক্রি করে দিছি তার পুঞ্জীভূত অবচয় 4,000 থেকে 1,000 বাদ দিয়ে 3,000, বর্তমানে পুঞ্জীভূত অবচয় আছে 2,800, আর মাইনাস আগের অবচয়, তাহলে 800 টাকা চলতি বছরের অবচয়। আমি আবার বলতেছি, পুঞ্জীভূত অবচয় থেকে কিভাবে চলতি বছর অবচয় বের করব তার ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, আমরা দেখে নিব। সো আমার উদ্দেশ্য কি? পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করব এখানে।
তো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় কি থেকে শুরু হয়? নিট মুনাফা। নিট মুনাফা আমাকে দিয়ে দিচ্ছে কত দিয়ে দিচ্ছে? 1 নাম্বার সমন্বয় 10,000 টাকা নিট আয়। নিট মুনাফা 10,000 টাকা। ওকে, তারপরে এর সাথে যোগ হবে প্রাপ্য হিসাব বৃদ্ধি, তাহলে মাইনাস হবে মাইনাস প্রাপ্য হিসাব বৃদ্ধি 10,000 টাকা। মাইনাস হলে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে দিব, আমাদের অ্যাকাউন্টিং এ ব্র্যাকেট মানে মাইনাস। প্রাপ্য হিসাব বৃদ্ধি, মজুত পণ্য বৃদ্ধি, তাহলে মাইনাস হবে মজুদ পণ্য বৃদ্ধি। মজুদ পণ্য বৃদ্ধি 700 টাকা। তারপরে আছে ভূমি, দালান কোঠা, মেশিনারি লাগবে না। অবচয়, আমরা অবচয় বের করলাম, চলতি বছর অবচয়। চলতি বছর অবচয় কিন্তু শুধুমাত্র বিয়োগ করলে হবে না, এইভাবে যোগ বিয়োগ করে বের করা না লাগবে। অবচয় কি হয়? যোগ হয়, যোগ অবচয়। অবচয় কত টাকা বের করলাম? 800 টাকা। অবচয়ের পর প্যাটেন্টের অবলোপন, অবলোপনও অবচয়ের মতো সেম যোগ হয়। প্যাটেন্ট, প্যাটেন্টের অবলোপন 100 টাকা। প্যাটেন্ট অবলোপন 100 টাকা। তারপরে চলতি দায়, চলতি দায় 2000 টাকা বৃদ্ধি, যোগ হবে যোগ চলতি দায় বৃদ্ধি 2000 টাকা। তারপরে বন্ড অবহারের অবলোপন, অবলোপনও যোগ হয় বন্ড অবহার বন্ড অবহার অবলোপন 200 টাকা। এরপরে শেয়ার মূলধন প্রস্তাবিত লভ্যাংশ লাগবে না, নিটায় লিখছি আমরা দালান কোঠা বিক্রয়জনিত লাভ। দালান কোঠা বিক্রয়জনিত লাভ মাইনাস হবে, সম্পদ বিক্রয়জনিত লাভ মাইনাস হয়। দালান কোঠা বিক্রয় জনিত লাভ, দালান কোঠা বিক্রয়জনিত লাভ 400 টাকা মাইনাস 400। লভ্যাংশ প্রদান আমাদের কোনো কাজে লাগবে না, তাহলে আমাদের সবকিছু শেষ। এখন যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে 10,000 মাইনাস 10,000 শূন্য 700 800 100 100 200 300 200 2400, আমাদের অ্যান্সার হবে 2000। আশা করি আমরা নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় বুঝতে পেরেছি। তারপরও আমার মনে হয় সবারই এই ভিডিওটা দেখার পর অনেক প্রশ্ন থাকবে। সো আমাদের যে কোনো প্রশ্ন আমরা কমেন্ট সেকশনে করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।